भीतो मरणादस्मि केवलम दूषितो यशः। भगवान राम ने कहा था मैं मृत्यु से नहीं डरता, अगर डरता हूं तो बदनामी से डरता हूं, लोकापवाद से डरता हूं। जब तक गंगा की धार सिंधु में ज्वार, अग्नि में जलन, सूर्य में तपन शेष, स्वातंत्र समर की वेदी पर अर्पित होंगे अगणित जीवन यौवन अशेष। अमेरिका क्या संसार भले ही हो विरुद्ध, कश्मीर पर भारत का ध्वज नहीं झुकेगा। हम में एक महाशक्ति के रूप में उभरने के सारे गुण मौजूद हैं, सारी संभावनाएं मौजूद हैं। इतना विशाल भूखंड, इतना बड़ा जनबल, प्राचीन संस्कृति का मिला हुआ विरासत का हमारा धन, विज्ञान और टेक्नोलॉजी पर प्रभुत्व स्थापित करने वाली नई पीढ़ी, हमारी नियति है, हमारा भवितव्य है कि हम एक महान राष्ट्र के रूप में उभरे। और भारत एक दिन उभरेगा, सारी कठिनाइयों को परास्त करके उभरेगा, मुझे पूरा विश्वास है। क्या रक्षा के मामले में हमें आत्मनिर्भर नहीं होना चाहिए? केवल एक पड़ोसी नहीं, हमारे अनेक पड़ोसी हैं। पोखरण 2 कोई आत्मश्लाघा के लिए नहीं था, कोई पुरुषार्थ के प्रकटीकरण के लिए नहीं था, लेकिन हमारी नीति है और मैं समझता हूं ये देश की नीति रही है। टूटे हुए सपने की सुने कौन सिसकी, अंतर को चीर व्यथा पलकों पर ठिठकी। हार नहीं मानूंगा, रार नहीं ठानूंगा, काल के कपाल पर लिखता मिटाता हूं, गीत नया गाता, गीत नया गाता। मैं जी भर जिया मैं मन से मरूं, लौट कर आऊंगा कूच से क्यों डरूं। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর আছে দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। দেশ জুড়ে আজ ওনাকে স্মরণ করছে। আজ আমরা কথা বলবো যে অটল বিহারী বাজপেয়ী একাধারে কবি, সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিবিদ। আজ আমরা কথা বলবো দেশের প্রখ্যাত সাংবাদিক জয়ন্ত ঘোষালের সাথে। উনি ওনাকে দীর্ঘদিন কাছে থেকে দেখেছেন, কি রকমের মানুষ ছিলেন, কি তার জীবনযাত্রা, সব মিলে আজ কথা বলবো জয়ন্ত বাবুর সাথে। জয়ন্ত বাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলো। জয়ন্তদা, যদি একটু বলেন বিস্তারিত যে অটল বিহারী বাজপেয়ী সম্পর্কে, ওনার অতীতটি যদি বলেন যে উনি কিরকম মানুষ ছিলেন বা কিরকমের কাজকর্ম ছিলেন ওনার। না, অটল বিহারী বাজপেয়ী সম্পর্কে আমি যেটা প্রথমেই বলবো যে যখন কোনো রাজনৈতিক নেতা একদম সর্বোচ্চ পদে যান, তখন আমি মনে করি তাদের মধ্যে সব থেকে যেটা বড় গুণ প্রয়োজন হয় সেটা হচ্ছে যে একটা প্রজ্ঞা। প্রজ্ঞা মানে কিন্তু এখানে কেতাবি বিদ্যাটা নয়, প্রজ্ঞা মানে হচ্ছে তার দূরদর্শিতা, তার আত্মজ্ঞান, এগুলো খুব প্রয়োজন হয়। দু ধরনের রাজনৈতিক নেতা হয়, একটা হয় খুব জনপ্রিয় নেতা, মাস বেস্ট লিডার যাদেরকে আমরা বলি, তাদের অনেক সময় সেই প্রজ্ঞা বা দূরদর্শিতা থাকে না। আবার আরেক ধরনের নেতা হন যারা প্রচন্ড দূরদর্শী এবং প্রাজ্ঞ হন কিন্তু মাস বেস তারা লিডার নন। আবার অনেকে আছে যারা একটা ক্ষমতায় আসার পর ঘাটতিটা পূরণ করেন, যেরকম প্রণব বাবু মাস বেস লিডার ছিলেন না, কিন্তু তিনি প্রজ্ঞাবান ছিলেন, কিন্তু তিনি জঙ্গিপুর থেকে জিতলেন, নিজের মাস বেসটাকে বাড়ালেন। তো এখন এই বাজপেয়ীর ক্ষেত্রে একটা বিরল সম্মিলন ছিল। উনি জনতার মানে কাছে গেলে মনে হতো যেন সমুদ্র, যেটা আডবাণী স্বীকার করেন যে উনি কিছুতেই সেই জনপ্রিয়তাটা অর্জন করতে পারেননি যেটা বাজপেয়ী পেরেছেন, যে কারণে আডবাণী নিজেই কিন্তু বাজপেয়ীর নাম প্রধানমন্ত্রী হিসেবে প্রথম মুম্বাই সম্মেলনে ঘোষণা করলেন এবং মনে করলেন যে তিনি কিন্তু উপযুক্ত প্রধানমন্ত্রীর দাবিদার। যদিও আন্দোলন করে রাম মন্দির আন্দোলনের নায়ক ছিলেন আডবাণী, তিনি কিন্তু বিজেপি 2 থেকে 200 আসনে নিয়ে এসেছিলেন দলটাকে, কিন্তু তিনিও কিন্তু বুঝতে পেরেছিলেন যে প্রধানমন্ত্রিত্ব ইজ এ ডিফারেন্ট থিং। আবার একদিকে যেরকম এই ওনার জনপ্রিয়তার দিকটা ছিল, আবার উনি কিন্তু প্রচন্ড রাজনৈতিক দূরদর্শিতা, যে কারণে উনি ভাবছেন যে সোনালী চতুর্ভুজ করব, 4টে একটা পয়েন্ট দিয়ে গোটা দেশটাকে
হাইওয়ে দিয়ে যুক্ত করা, এই যে ভাবনাগুলো, এবং আমি আর্থিক উদারবাদে যাব, কিন্তু ভারতের যে অর্থনীতির সাথে যাতে গরিব মানুষরা যাতে মান না খায় তার জন্য একটা ভারসাম্য দরকার। বাজপেয়ীর মধ্যে কিন্তু উনি কট্টর নেতা ছিলেন না। কট্টর নেতাদের জন্য আমাদের মতো একটা 135 কোটি মানুষের দেশকে পরিচালনার জন্য একটা না ঐক্যমত্য রচনা করে সবসময় এগোতে হয়। বাজপেয়ী কিন্তু উনি ছিলেন এই সিম্বল, আর ওনার মধ্যে একটা প্রচন্ড সেন্স অফ হিউমার ছিল। আমি আমার নিজের কথা বলতে পারি, আমি যখন আনন্দবাজার পত্রিকায় জয়েন করলাম বর্তমান কাগজ ছেড়ে দিয়ে, আমি যখন ওনার কাছে গিয়ে বললাম যে বাজপেয়ীজি আমি আজকে আনন্দবাজারে জয়েন করেছি, আমি সেই জন্য আপনার সঙ্গে দেখা করতে এলাম, তখন পার্লামেন্ট সেশন চলছিল পার্লামেন্টের ঘরে, আমার এখনো মনে আছে। উনি প্রথম আমাকে বললেন আনন্দ বাজার, বলি তারপর বললেন বাজার মে রহো আর জিন্দগি মে আনন্দিত রহো। এই যে কথাটা, একটা আনন্দ এবং বাজার এই দুটো শব্দকে নিয়ে পরে আমি না এখনো ভাবি মাঝে মাঝে কি ভয়ঙ্কর একটা দার্শনিক উক্তি। কেন বাজার মানে মার্কেট ড্রিভেন এভরিথিং নাও, তাহলে সেই বাজারটাকে উনি অন্য লেভেলে নিয়ে গেলেন। আর আনন্দ, এখন আনন্দ মানে তোমার এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, আনন্দ মানে তোমার প্লেজার। তুমি কোনো একটা কাজ করে আমি যে এই যে কথা বলছি চ্যানেলে বা কোথাও, সেটা থেকে যদি আমি তৃপ্ত না হই, আনন্দ না পাই, তাহলে তো আমার প্রকাশেই তো আনন্দ দরকার হয়। সুতরাং উনি কিন্তু এরকম একটা দার্শনিক মানুষ ছিলেন। কি সুন্দর সুন্দর কবিতা লিখেছেন, কজন আছেন এত। আমি ওনার কবিতা বাংলায় অনুবাদ করেছিলাম। আমি এখনো একটা কবিতাই বলতে পারি, যে আমি খুব সংক্ষেপে দুটো সেন্টেন্স বলছি। जो कल थे वो आज नहीं है और जो आज है वो कल नहीं होंगे, होने ना होने का क्रम इसी तरह चलता रहेगा और हम है हम रहेंगे ये भ्रम भी हम सदा पालता रहेगा। মানে আমি আছি এবং আমি থাকবো, এটা একটা ভ্রম, সারা জীবন থাকবো না, কিন্তু এই ভ্রমটাই আমাকে সারা জীবন। আমার আর একটা খুব ভালো লাগে ওনার লাইন, যে আমি একটা মানে সেন্টেন্স বলছি বাংলা মানেটা করে, সেটা হচ্ছে যে আমাকে ঈশ্বর এত উচ্চতা দিও না যেখানে আমি পর্বত শিখরে একটা নিঃসঙ্গ উদ্ভিদের মতো সবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাই। এই যে এইরকম উচ্চতা দিও না যেখানে আমি একটা, এটা কত ফিলোসফিক্যাল কথা। তো উনি এরকম মানুষ ছিলেন, প্রচুর মজাদার মানুষ ছিলেন, খেতে ভালোবাসতেন। খাওয়া দাওয়া তো ওনার অনেক বারণ হয়ে গেছিল না, শরীরটা তো আডবাণীজির মতো ফিট ছিল না না কখনো। তার ফলে ওনার হাঁটুর অপারেশনটা না হয় লোকে জেনেছে, এমনিতে ওনার কিডনি থেকে শুরু করে অনেক রকমের সমস্যা ছিল। এবং উনি যেটা ছিলেন, উনি ওসব পরোয়া করতেন না খাওয়া দাওয়ার ব্যাপারে। প্রথমে তো নন ভেজিটেরিয়ান ছিলেন, পরে ডাক্তারদের বারণ করার ফলে একটু ননভেজ খাওয়া কমিয়ে দিয়ে উনি কিন্তু সেরকম ভেজিটেরিয়ান ব্রাহ্মণ যাকে বলে হিন্দি বলা হয়, উনি কিরকম কট্টর নিরামিষাশী ছিলেন না। কিন্তু আমার মনে আছে ক্যাবিনেট মিটিং এ একবার মমতা ওনাকে বারণ করেছিল, ওই ওনার কন্যা নমিতা সব মন্ত্রীদের বলতো, এসপিজিদের বলে দিত যে বাবজি যেন, বাবজি বলে ডাকতো তো, বাবজি যেন ওই কাজু বাদাম গুলো রাখা থাকে মিটিং এ, ওই প্রত্যেকটা অতিথিদের জন্য রাখা হয়। তো অতিথিদের সামনে তুমি কাজু বাদাম গোলাপ জামুনটা রাখবে, কিন্তু ভদ্রতা কি বলে যে হোস্টের সামনেও রাখতে হয় না, শুধু গেস্টকে তো দিলে হয় না। না, আমার বাড়িতে যদি আমার স্ত্রী এক কাপ চা করে, তাহলে তো আমার অতিথির জন্য শুধু করে না, আমার জন্যও করবে। তো বাজপেয়ীর সামনে রাখা হতো, সেইটা মেয়ে বলে অর্ডার দিয়ে বারণ করেছিল, যাতে ওটা অতিথিরা কেউ কিছু মনে করবে না, আমার বাবজির শরীরটা আগে কেউ যেন সামনে না রাখে, হাত চলে যায় ওনার। একবার মমতা ক্যাবিনেট মিটিং এ সবার সামনে প্রায় ধমকে দিয়েছিল, যে তখন থেকে আমি লক্ষ্য করছি আপনি ওখান থেকে কাজু বাদাম আর গোলাপ জামুনটা একটার পর একটা খেয়ে যাচ্ছে। তো এইরকম একটা রক্ত মাংসের মানুষ ছিল লোকটা কিন্তু একটা অদ্ভুত অন্য রকমের মানুষ ছিল। বাবা কৃষ্ণ বিহারী বলেছিল যে আমরা গোয়ালিয়ারে চলে যাব, গোয়ালিয়ারে গিয়ে শিক্ষকতা করতো বাবা। তখন উনি যখন গোয়ালিয়ারে চলে গেলেন, যেদিনকে জন্মেছিলেন যীশু খ্রিস্টের জন্মদিনে 25শে ডিসেম্বরে গির্জার ধ্বনি আসছিল, উনি আমার গল্প করেছেন, উনি বাবার কাছ থেকে গল্প শুনেছিলেন। তো সুতরাং আগ্রার বটেশ্বর বলে একটা জায়গায় ওরা ছিল কান্নকুব্জ ব্রাহ্মণ পরিবার, কিন্তু ওইখানে চলে এসে শিক্ষকতা করে, ছোটবেলা থেকেই সব পড়াশোনা করেছে। এবং আরো মজার ব্যাপার, উনি কিন্তু স্কুলে কলেজে প্রথম এসএফ করতেন, মানে বামপন্থী ইউনিয়ন। তারপরে উনি কিন্তু এবিভিপিটা করেননি, পরবর্তীকালে উনি আরএসএস এ যোগ দেন, এবং সেটাও যোগ দেন কানপুরে যখন ল পড়তে এলো। আচ্ছা, মজার ব্যাপার, বাবা কিছুতেই কানপুরে যেতে দেবে না ল পড়তে। আচ্ছা, তখন বললো যে না, 2 বছরের ব্যাপার, ও হয়ে যাবে। তখন বোধহয় 2 বছরের কোর্স ছিল, 2 বছরের কোর্স ছিল। তা আমি হয়ে যাবে। বাবা বললো যে ঠিক আছে, আমি একটা শর্তে রাজি হচ্ছি, আমিও যাব,
ওর সঙ্গে, এবং একসঙ্গে ওরা দুজনে ল পাস করলো, কানপুরে একই ঘরে দুজনে মিলে থাকতো। এবং আমাকে বাজপেয়ী গল্প করেছিল যে বাবার জন্য গরম দুধ করে দিত রাত্রিবেলা শোয়ার আগে, আর বাবাকে বলতো তুমি তাড়াতাড়ি শুয়ে পড়ো, তারপরে পড়তো, আবার ওর বাবার জন্য নোট লিখে দিত। সেটা মজার ব্যাপার একদম। এবং যেদিনকে কলেজে বাবা না আসতো, তাহলে ছেলেকে মাস্টারমশাই জিজ্ঞেস করতো কি হলো, বাবা আজ আসেনি? আর ছেলে না গেলে বাবাকে জিজ্ঞেস করতো কি হলো, আজকে কাজ করতে আসেনি। তো মজার ব্যাপার। জয়ন্তদা, একটা জিনিস যে নেহরুর পরবর্তী সময়ে যে এটা গণতন্ত্র, আপনার লেখাতে আমি দেখেছিলাম, একটা কোন লেখাতে আমি পড়েছিলাম যে অটল বিহারী বাজপেয়ী একজন গণতান্ত্রিক, কোনোভাবে একটা সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ রাজধর্মের কথা উনি বলেছিলেন। এবং আমরা দেখেছি ওনার যে রাজনীতিক যে একটা এত গুণের সমাহার একটা লোকের মধ্যে, আইনজীবী, দার্শনিক, কবি, সাহিত্যিক, একটা লোকের মধ্যে এত গুণের সমাহার। আমরা দেখেছি মমতা ব্যানার্জি বাড়িতে উনি চলে গেছেন। আমরা দেখেছি যখন ওনার একটা ইন্টারভিউতে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল একজন মুখ্যমন্ত্রীকে পছন্দ করার জন্য, তখন উনি এমন একজন মুখ্যমন্ত্রীর নাম বলেছিলেন যিনি বিজেপি বিলং করতেন না। তারপরে গুজরাট দাঙ্গার পরে বলেছিলেন রাজধর্ম পালন করার কথা। কিভাবে ব্যাখ্যা করবেন এই অটল বিহারী বাজপেয়ীর দীর্ঘ যে একটা রাজনীতিক যে একটা মেরুকরণ বলতে পারেন, বা রাজনৈতিক যে একটা সফর, এটা কিভাবে দেখবেন আপনি? না, আমার যেটা মনে হয় না, যে ওনার মধ্যে একটা ভারতের যে বহুত্ববাদ, ভারতের যে মানে স্ট্রেংথ সেটা হচ্ছে যে ভারত হচ্ছে একটা বিভিন্ন সংস্কৃতির ইউনিটি, ঐক্য, যেটা আলবেরুনি বলেছিল যে ইউনিটি অফ ডাইভার্স কালচার। তো এইটা ওনার মধ্যে ছিল। আমি মানে তত্ত্ব কথায় না গিয়ে একটা ঘটনা বলি, তাহলেই পুরো প্রশ্নের উত্তরটা হয়ে যাবে। সেটা হচ্ছে যে রাম জন্মভূমি বিতর্ক যখন হয়েছিল, তখন ভারতীয় পার্টির নেতা, মানে এটা তো অনেক পুরনো বিতর্ক, মানে এটা তো জনসংঘ, আমরা বাবরি মসজিদ ভাঙাটা থেকে কিন্তু জনসংঘের রাম জন্মভূমির বিতর্কটা শুরু হয়নি। মানে নেহরুর সময় থেকেই কিন্তু রাম জন্মভূমি বিতর্কটাতে কনসিস্টেন্টলি জনসংঘ এবং আরএসএস এর ভূমিকা, কনসিস্টেন্ট একটা বক্তব্য আছে। এখানে বাবরি মসজিদ ভেঙে যাওয়াটা ওদের এজেন্ডা ছিল না, কিন্তু রাজনীতিটা কিন্তু কংগ্রেস, যে কারণে রাজীব গান্ধীকে মন্দিরের তালা খোলাতে হয়েছিল। এই রাম জন্মভূমি বিতর্ক যখন তুঙ্গে উঠেছিল, সেই সময় হীরেন মুখার্জি এইটা মানে বাজপেয়ী কিন্তু নিন্দা করেছিলেন বাবরি মসজিদ ভাঙার। ভারতীয় কমিউনিস্ট পার্টির নেতা হীরেন মুখার্জি রাম জন্মভূমি বিতর্ক সম্পর্কে একটা চিঠি বাজপেয়ীকে লিখেছিলেন এবং খুব গালমন্দ করেছিল বিজেপির এই ধ্বংসাত্মক রাজনীতি। তো বাজপেয়ী কিন্তু যখন উত্তরটা দিয়েছিল, আমার এখনো মনে আছে, কেননা ওই চিঠিটা আমি খবর করেছিলাম। বাজপেয়ী চিঠিটাতে লিখেছিলেন যে এটা সত্য যে রাজনৈতিক যে জীবন, সেখানে আপনার সঙ্গে আমার অনেক মৌলিক বিষয় আমরা একমত নই, এবং এটা তো আপনার সাথে আমার মত পার্থক্য আছে রাম জন্মভূমি বিতর্ক নিয়ে। কিন্তু আমি এইটা, মানে উনি হিন্দিতে লিখেছিলেন যে ফির ভি मैं उस कृपा दृष्टि और स्नेह की कदर करता हूं जो मुझे आपसे मिला। অর্থাৎ আপনার কাছ থেকে আমি যে স্নেহ এবং যে কৃপা দৃষ্টি পেয়েছি আমার জীবনে, সেইটাকে আমি প্রথমেই, যেটা আপনার কাছ থেকে পেয়েছি তার জন্য আমি আগে আমার নিজের কৃতজ্ঞতা জানাই, কোনোদিন আমি সেটা ভুলবো না, যদিও রাজনৈতিক জীবন में हम बहुत से মৌলিক মুদ্দে पर सहमत नहीं है। তো এই যে লেট আস এগ্রি টু ডিসএগ্রি, এটার মধ্যে যে একটা অসহিষ্ণুতা নেই, আমাদের মতপার্থক্য থাকতে পারে, অতীতে তো এটাই ছিল। উনি কিন্তু সেটার দিক থেকে দেখতে গেলে অনেক বেশি নেহরুভিয়ান। ওনার একটা খুব বিখ্যাত গল্প আছে না, যে বিদেশ মন্ত্রী হয়ে যখন সাউথ ব্লকে গেলেন, তখন ওই ওখানে দেয়ালে নেহরুর একটা ছবি ছিল বিরাট। উনি তো এর আগেও বিরোধী নেতা হিসেবেও বহুবার এসছেন, সাউথ ব্লকে ঢুকেছেন, দেখেছেন নেহরুর ছবিটা। উনি বিদেশ মন্ত্রী হয়েছেন 77 সালে, মোরারজি তখন প্রধানমন্ত্রী হলো, তখন বলছে ছবিটা কোথায় গেল, এখানে একটা নেহরুর ছবি ছিল। তো কোনো একজন ব্যুরোক্র্যাট, আমলা, তার মনে হয়েছিল যে এখন জনসংঘের সরকার হয়ে গেছে, নেহরুর ছবিটাকে এখান থেকে সরিয়ে দিই, নইলে উনি বিদেশ মন্ত্রী হিসেবে বসবেন, নেহরুর ছবি দেখে যদি রেগে যান। উল্টে উনি তাকে বললেন যে এই ছবি যা সরানোটা অন্যায় হয়েছে, আপনি এই ছবিটা এখানে এসে আগে দেয়ালে লাগান, তারপরে আমি চেয়ারে বসবো। আচ্ছা। তো এই যে ঘটনাগুলো থেকে বোঝা যায় না, ওনার মধ্যে একটা অদ্ভুত সহিষ্ণুতার দিক ছিল এবং সকলকে নিয়ে চলা। সবসময় যে বিজেপি হতে হবে তার কোনো মানে নেই, নন বিজেপি কেউ তিনি
যথেষ্ট গুরুত্ব দিয়েছেন এবং বিভিন্ন মানে দলের বিভিন্ন নেতাকে তিনি যথেষ্ট গুরুত্ব দিতেন। জনদা, আপনি ওনাকে খুব কাছে থেকে দেখেছেন। আমাদের আলোচনা প্রায় শেষ পর্যায়ে দুটো বিষয় আপনার কাছ থেকে একটু জানতে চাইবো। সেটা হলো যে উনি কাজের যে ওনার ফাংশনের যে স্টাইল অফ ফাংশনিংটা কিরকম ছিল, উনি কিভাবে কাজ করতেন, কিভাবে সরকার পরিচালনা করতেন। আমরা দেখতাম ওনার সব দলের সাথে ওনার একটা ভালো সম্পর্ক ছিল, লিয়াজো মেনটেন করতেন, ওনাকে সবাই শ্রদ্ধা করতেন। সিপিএম এর বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে ওনার একটা সম্পর্ক ছিল, একই সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ওনার একটা সম্পর্ক ছিল, ফারুক আব্দুল্লাহর সাথে ছিল। আরেকটা প্রশ্ন বলুন। হ্যাঁ বলুন। না, এই যে প্রশ্নটা, আমি এটা আবার একটা ছোট্ট ঘটনা বলে দিই, তাহলে আর অনেক মানে ব্যাখ্যা করতে হয় না। শারদ পাওয়ার তার আত্মজীবনীতে শারদ পাওয়ার নিজে লিখেছেন যে বাজপেয়ী কেমন লোক ছিলেন, এবং সেইটা নরেন্দ্র মোদী এবং সোনিয়া গান্ধী দুজনেই শারদ পাওয়ারের কে নিয়ে বিজ্ঞান ভবনে বিরাট অনুষ্ঠান করেছিল তাকে সম্মান জানানোর দীর্ঘদিনের রাজনৈতিক জীবন এবং তার শারদ পাওয়ারের জন্মদিনে। এবং ওই যে বইটা রিলিজ হয়েছিল, সেই বইতে উনি বলছেন বাজপেয়ী কেমন মানুষ ছিলেন না, বাজপেয়ী ওই যে বিভিন্ন যে কমিটি তৈরি হয় না, সাংবিধানিক কমিটি, মানে সাংবিধানিক পদের জন্য বিরোধী দলের নেতাও তাতে থাকে। অর্থাৎ এই যে কে সিএজি হবে, কে কম্পিটিশন কমিশনের হেড হবে, কে ইলেকশন, এগুলো সাধারণত প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী নাম্বার 1, নাম্বার 2 এবং তার সঙ্গে ওই 1-2জন কেন্দ্রীয় মন্ত্রী ছাড়াও বিরোধী নেতারা থাকেন। তখন শারদ পাওয়ার বিরোধী নেতা, এবং তখন শারদ পাওয়ার লিখছেন যে একটা পদে বিতর্ক হচ্ছিল যে আডবাণীজি একজনকে চাইছেন, আমি তার বিরোধিতা করছি এবং আমি একটা অন্য নাম বলছি। আচ্ছা, কার নাম সেটা লেখেনি, ন্যাচারালি সেই কোন একজন আইএএস বা কোন আইএএস অফিসারের নাম নিয়ে বিতর্ক হচ্ছে। তখন বাজপেয়ী ইন্টারভেন করেন এবং বলেন যে আডবাণীজি, তুমি যে নামটা বলছো সেটা ঠিকই আছে, নিশ্চয়ই সেটা আমি চিনি না ভদ্রলোককে, কিন্তু তুমি যখন বলছো নিশ্চয়ই সেটা গুরুত্বপূর্ণ চরিত্র। কিন্তু দেখো, শারদ পাওয়াররা কংগ্রেসে তো আছে এত বছর, তো ওনাদের কিন্তু দেশ শাসনের অভিজ্ঞতা কিছু কম নয়, বয়সও হয়েছে। সুতরাং উনি জানেন যে কোন পদে কাকে বসালে কাজ হবে। সুতরাং চলো আমরা এই ক্ষেত্রটাতে অন্তত আমরা শারদ পাওয়ারের কথাটাই মেনে নিই বিরোধী নেতা। এবং যেহেতু বাজপেয়ী বললেন, সঙ্গে সঙ্গে আডবাণীজি রণে ভঙ্গ দিলেন এবং বলেন যে আচ্ছা ঠিক আছে, বলে শারদ পাওয়ারের যে প্রার্থী তাকে আডবাণীজিও মেনে নিল এবং ক্যাবিনেটে ডিসিশন হয়ে গেল এবং অ্যাপয়েন্টমেন্ট হলো। এটা শারদ পাওয়ারের বইয়ে আছে, আমি কোনো কিছু মানে আমার স্মৃতি থেকে বলছি না। এই ঘটনাটাই এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে, যে কিভাবে বিরোধীদেরকে সঙ্গে নিয়ে চলা যায় বা চলতেন উনি, এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে। জনতা, আমার একদম সর্বশেষ প্রশ্ন, সেটা হলো বর্তমান যে রাজনৈতিক সময় বা বিশ্বের যে রাজনৈতিক প্রেক্ষাপট বা ভারতের যে অবস্থা, এই সময় অটল বিহারী বাজপেয়ী কতটুকু প্রাসঙ্গিক? সময় বদলায়। বাজপেয়ী কিন্তু যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন একটা জোটের প্রধানমন্ত্রী ছিলেন, তার ফলে বিজেপির প্রধানমন্ত্রী তিনি ছিলেন না, তিনি একটা কোয়ালিশন সরকারের, তার ফলে 370, রাম জন্মভূমি কিংবা ইউনিফর্ম সিভিল কোড, অযোধ্যা, এগুলোকে মোটামুটি শিখে তুলে রাখতে হয়েছিল। মানে সেগুলোকে নিয়ে কোনো এগোনোর, ওগুলোকে মানে একটা কমন মিনিমাম প্রোগ্রাম করে বাকি এই যে কোর ইস্যুস যেগুলো বিজেপির, সেগুলো কেপ্ট ইন অ্যাবেন্স, মানে সেগুলোকে আমি বলি যে ডিপ ফ্রিজে তুলে রাখা আর কি, পরে গরম করে খাওয়া হবে। তো এখন সেই খাবারটাই নরেন্দ্র মোদী যেহেতু মেজরিটি সরকার নিয়ে এসেছে এবং সেই ডিপ ফ্রিজ থেকে এখন বের করে সেটা গরম করে বিজেপি তার আনফিনিশড যে কর্মসূচি, যেটা ম্যানিফেস্টোতে ঘোষণা, সেটা করতে পারছে। সুতরাং তার জন্য কিন্তু মেজরিটির একটা দলের সরকারের মানে মুখিয়া হওয়া আর কোয়ালিশন চালানো দুটো কিন্তু আলাদা। সুতরাং তুলনাটা আমার মনে হয় যে আপেলের সঙ্গে অরেঞ্জের তুলনা হয় না। আচ্ছা, তো সেই কারণে আমি মোদির সাথে বাজপেয়ী তুলনা করব না। আজকে যদি বাজপেয়ী যদি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজেপির নেতা হতেন তাহলে কিভাবে আচরণ করতেন। কিন্তু তোমার যে মূল প্রশ্নটা, সেটা তো তুলনা নয়, তুমি বলেছো যে প্রাসঙ্গিকতা কতটা। আমি বলবো কালকে 15ই আগস্টেও কিন্তু নরেন্দ্র মোদী বাজপেয়ীর কথা স্মরণ করেছেন এবং এই যে চতুর্ভুজ প্রকল্পের কথা বলেছেন। সুতরাং একটা ধারাবাহিকতা, বিজেপির যেটা অপূর্ণ যেগুলো কর্মসূচি, নরেন্দ্র মোদী সেটা যে বাস্তবে রূপ দিতে পারছেন সংখ্যাগরিষ্ঠতা এবং তার নিজের রাজনৈতিক বুদ্ধিমত্তা দিয়ে,
সেটা কিন্তু সম্ভব হচ্ছে তার পিছনে পটভূমিতে বাজপেয়ী আছেন বলে। এবং বাজপেয়ী কিন্তু নরেন্দ্র মোদীর লেখা বই নির্বাচনের আগে বাজপেয়ী কিন্তু নিজে বাজপেয়ীর বাড়িতে সেই বুক রিলিজ করেছিল এবং মোদীর পিঠে হাত দিয়ে সেই বুক রিলিজ হয়েছিল। তারপরে মোদী প্রধানমন্ত্রী হলেন, বাজপেয়ী তো চলে গেলেন। সেদিন আমি ছিলাম 7 নম্বর রেসকোর্স রোডে, তখন বাজপেয়ী প্রধানমন্ত্রী। দ্যাট ওয়াজ দ্য লাস্ট ফাংশন অ্যাজ প্রাইম মিনিস্টার অটল বিহারী বাজপেয়ী। তার ফলে অনেকে গোদ্রার কথা মনে করিয়ে দিয়ে অনেকে মোদী বনাম বাজপেয়ী একটা চিত্র তুলে ধরতে চায়, সেটা কিন্তু আসলে সত্য নয়। ওটা যতটা মিডিয়াতে যতটা হয়েছিল, আমরা সবসময় লিখতাম ক্ষুব্ধ, মানে মোদীর সাথে বাজপেয়ীর গোদ্রার পর বৈঠক হলো, আমাদের সব মিডিয়াতে বেরিয়ে গেল বাজপেয়ী ক্ষুব্ধ, মোদীকে দিল ধমক। এবং মোদী নিজেই খুব বিস্মিত হয়েছিল, মানে গুজরাটে উনি পৌঁছতে পৌঁছতে সব চ্যানেলে খবর চলে গেল যে বাজপেয়ী আপসেট উইথ মোদী। আর মোদী বলছেন যে আমাকে তো বাজপেয়ী কোনো রকম আপসেট কেন, আমাকে কোনো ক্ষোভের কথা জানাননি, বরং বলেছেন যে একটা খুব ভালোভাবে তুমি পরিস্থিতিটা মোকাবিলা করেছো, আমার সন্দেহ ছিল পারবে কিনা, তুমি খুব ভালো কাজ করেছো। তো এটা আমার মনে হয় যে অনেক সময় অনেক গুজব, অনেক রকমের, এখন যেটা আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখি, তখনও হতো এখনো হয়। মোদ্দা জিনিসটা হচ্ছে যে বাজপেয়ীর প্রাসঙ্গিকতা ছিল, আছে এবং থাকবে। অনেক অনেক ধন্যবাদ জয়ন্ত। ধন্যবাদ তোমাকেও, এবং তোমার মাধ্যমে সমস্ত ত্রিপুরার মানুষকে আমি এই সুযোগে একটু ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। न भीतो मरणादस्मि केवलम दूषितो यशः। भगवान राम ने कहा था मैं मृत्यु से नहीं डरता, अगर डरता हूं तो बदनामी से डरता हूं, लोकापवाद से डरता हूं। जब तक गंगा की धार सिंधु में ज्वार, अग्नि में जलन, सूर्य में तपन शेष, स्वातंत्र समर की वेदी पर अर्पित होंगे अगणित जीवन यौवन शेष। अमेरिका क्या संसार भले ही हो विरुद्ध, कश्मीर पर भारत का ध्वज नहीं टिकेगा। हम में एक महाशक्ति के रूप में उभरने के सारे गुण मौजूद हैं, सारी संभावनाएं मौजूद हैं। इतना विशाल भूखंड, इतना बड़ा जनबल, प्राचीन संस्कृति का मिला हुआ विरासत का हमारा धन, विज्ञान और टेक्नोलॉजी पर प्रभुत्व स्थापित करने वाली नई पीढ़ी, हमारी नियति है, हमारा भवितव्य है कि हम एक महान राष्ट्र के रूप में उभरे। और भारत एक दिन उभरेगा, सारी कठिनाइयों को परास्त करके उभरेगा, मुझे पूरा विश्वास है। क्या रक्षा के मामले में हमें आत्मनिर्भर नहीं होना चाहिए? केवल एक पड़ोसी नहीं, हमारे अनेक पड़ोसी हैं। पोखरण 2 कोई आत्मश्लाघा के लिए नहीं था, कोई पुरुषार्थ के प्रकटीकरण के लिए नहीं था, लेकिन हमारी नीति है, और मैं समझता हूं ये देश की नीति रही है। टूटे हुए सपने की सुने कौन सिसकी, अंतर को चीर व्यथा पलकों पर ठिठकी, हार नहीं मानूंगा रार नहीं ठानूंगा, काल के कपाल पर लिखता मिटाता हूं, गीत नया गाता, गीत नया गाता। मैं जी भर जिया मैं मन से मरूं, लौट कर आऊंगा कूच से क्यों डरूं।